বংশী মাথা নিচু করে বলল, साहब ये आपने क्या पूछा? मुझसे तो लगे कि बेहद से कोई हुरा गया। মুগ্ধ বলল, হ্যাঁ তা ঠিক, কিন্তু বেশি বাচ্চা না। लड़की कभी बच्चा नहीं होती साहब, वो हरा पालट के साथ साथ जवान बन जाता। কথা বলতে বলতে ওরা রিসেপশনে চলে এলো। তিতির বসলো। মুগ্ধ ফর্মালিটি সেরে তিতিরকে নিয়ে কটেজের সামনে যেতেই তিতির বলল, আমরা এখানে থাকবো? হ্যাঁ আর ইউ শিওর? হ্যাঁ। এই পুরো কটেজটা আজকের জন্য আমাদের। মুগ্ধ এবার হেসে দিল, তারপর বলল, হ্যাঁ। তিতির আর একবার তাকিয়ে দেখে নিল কটেজটাকে। ছোট্ট একটা একতলা ঘর, কিন্তু দোতলা সমান উঁচু, নিচতলা সমান জায়গা ফাঁকা, টং ঘরের মতো করে বানানো। সামনেই চওড়া সিঁড়ি, সিঁড়ির উপরে দোতলা ডিজাইনের চাল, সিঁড়ি দিয়ে উঠলেই বারান্দা, বারান্দা দিয়ে এই ভেতরের ঢোকার দরজা দেখা যাচ্ছে। তিতির পা বাড়াতেই মুগ্ধ থামালো। এই দাঁড়াও। কেন? বংশী একটা ছেলেকে পাঠালো না আমাদের ব্যাগ নিয়ে? হ্যাঁ। ও বের হোক, তারপর আমরা যাবো। আচ্ছা। ছেলেটা বের হয়ে চলে যেতেই মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তিতির মুগ্ধর গলার পেছনে 2 হাত বাঁধল, মুখে হাসি। মুগ্ধকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল, ভেতরে নিয়ে নামালো। তিতির ভেতরটা দেখে বিস্ময়ে মুখ চেপে ধরল। পুরো রুমটাই কাঠের, ইভেন দেওয়াল ফ্লোর সব কাঠের। রুমে ঢুকে হাতের ডান পাশে বিছানা, সাদা বেড কভার বিছানো। বিছানার পাশে বিশাল আয়নার বিলাসবহুল ড্রেসিং টেবিল, একটু সরে একটা আলমিরা, সব ফার্নিচার ম্যাচিং ডিজাইনের। বাম পাশের দেওয়ালের কর্নারে একটা দরজা, হয়তো টয়লেট। বাকি দেওয়ালটুকু পুরোটাই সাদা পর্দা দিয়ে ঢাকা। নিচে কি জানালা নাকি কে জানে। সামনের দেওয়ালে থাই গ্লাস লাগানো, সিলিং থেকে ফ্লোর পর্যন্ত পুরোটা। এখানেও সাদা পর্দা। মুগ্ধ পর্দাটা টেনে দিয়ে তিতিরের সামনে এসে দাঁড়ালো, তারপর বলল, কি ম্যাম, পছন্দ তো? পছন্দ হবে না মানে? আমি তো বিশ্বাস করতে পারছি না কি দেখছি আমি। আচ্ছা শোনো, অনেকক্ষণ ভেজা কাপড়ে আছো, চেঞ্জ করো, নাহলে ঠান্ডা লেগে যাবে। সারা রাত যখন এখানেই আছো তখন সব দেখতে পারবে আস্তে আস্তে। আচ্ছা, আমি বাথরুমে যাচ্ছি চেঞ্জ করতে, তুমি রুমেই চেঞ্জ করে নাও। তিতির যখন ব্যাগ থেকে কাপড় বের করতে যাচ্ছিল, মুগ্ধ বাধা দিল। তারপর নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে তিতিরের হাতে দিয়ে বলল, এই নাও, এটা পরো। এটা কি? শাড়ি, তোমার জন্য কিনলাম একটু আগে। মানে আর্মি সবটাতে তুমি এর জন্যই গিয়েছিলে? হ্যাঁ, কাল তো একটু দেখেছি শাড়ি পরা বউ তিতির পাখিকে, আর যখন সুযোগ পেয়েছি মিস করতে ইচ্ছে হলো না। কিন্তু শাড়ি পরতে তো আরো অনেক কিছু লাগে, পেটিকোট, ব্লাউজ, এগুলো কোথায় পাবো স্যার? কাল তো পিওরেটটা পরেছিলাম। মুগ্ধ হেসে বলল, তোমার কি আমাকে বলদ মনে হয়? আমি আর যাই হই না কেন বলদ নই, আর মেয়েদের ব্যাপারে সবই জানি। সো শাড়ি পরতে কি লাগে না লাগে আনবো না ভাবলে কি করে? হ্যাঁ। তিতির হেসে বলল, কাল তো পিওরেটটা পরেছিলাম, জানি আমি, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। কালই প্রথম পরলাম, তাও মা পরিয়ে দিয়েছিল। তো তুমি দেখোনি মা কিভাবে পরিয়েছিল? দেখেছি, শিখেছি, কিন্তু অনেক প্যাচ, সব ভুলে গেছি। হায় রে খোদা, এখন শাড়ি পরানোটা আমাকে শিখিয়ে দিতে হবে। তুমি পারো? পারবো না কেন, মুগ্ধ সব পারে। কিভাবে পারো? সন্দেহের দৃষ্টি তিতিরের চোখে। মুগ্ধ বলল, ইউটিউবে আজকাল কি না শেখা চাই বলো? আমার খুব সাহায্য গেছিল শাড়ি পরা দেখবার, কিন্তু যে বউ কিছুই তো ছিল না, তাই ইউটিউব থেকেই দেখেছি আর শিখেও ফেলেছি। তুমি এই মেয়েটার পেটের দিকে তাকিয়েছিলে? মুগ্ধ চমকে উঠে জিজ্ঞেস করলো, কোন মেয়ে? ইউটিউব ভিডিওতে যে মেয়েটা শাড়ি পরা শেখাচ্ছিল। মুগ্ধর মাথায় দুষ্টু বুদ্ধি এলো, বলল, হ্যাঁ, মানে একটা সুন্দরী মেয়ে চোখের সামনে সুন্দর মসৃণ পেট বের করে শাড়ি পরছে, আর আমি কি চোখ বন্ধ করে থাকবো বলো? আমি কি পুরুষ মানুষ নই? তুমি সত্যিই দেখেছো? হ্যাঁ দেখেছি, বাট আই প্রমিস আমি আর কোনো শাড়ি পরা মেয়ের পেটের দিকে তাকাবো না। তখনও তুমি ছিলে না, তাই না? তিতির উত্তর না দিয়ে রাগ করে বাথরুমে ঢুকে গেল। ঢুকে তো ভিমড়ি খাওয়ার জোগাড়, বাথটাব, হাই কমোড সব আছে। কিসের সাথে কিসের কম্বিনেশন। যাই হোক, ওর মুডটা অফ। মুগ্ধ কি বলল এটা? সত্যি কি দেখেছে নাকি ওকে খ্যাপানোর জন্য বলেছে কে জানে। প্যাকেটটা খুলতেই তিতির দেখলো সিলভার পাড়ের লাল তাঁতের শাড়ি এনেছে মুগ্ধ। উফ,
শাড়িটা এত সুন্দর কেন? মুগ্ধর পছন্দ আছে বলতে হবে, সাথে লাল ব্লাউজ পেটিকোটও আছে। ফ্রেশ হয়ে শাড়িটা পরার অনেক চেষ্টা করলো তিতির, কিন্তু পারল না, কোনোভাবে পেঁচিয়ে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো মুগ্ধ সোফায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। ইস, কাল রাতে ঘুমাতে পারেনি বলেই হয়তো এখন ওর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। তিতির ওর কাছে গিয়ে ভেজা চুলগুলো মুগ্ধর চোখের ওপর ধরল। কয়েক ফোঁটা পানি পড়তেই মুগ্ধ লাফিয়ে উঠে হেসে দিল। তারপর তিতিরের দিকে তাকাতেই চোখে যেন নেশা ধরল। লাল শাড়িতে কি যে অপূর্ব লাগছে তিতিরকে। কাল নীল শাড়িতে বউ বউ লাগছিল, আর আজ লাল শাড়ি, ভেজা চুল, সব মিলিয়ে মনে হচ্ছে নতুন বউ বিয়ের পরদিন সকালে গোসল করে বেরিয়েছে। কি বলবে, কিভাবে এক্সপ্রেস করবে তিতিরকে দেখে ওর ভেতরে কি হচ্ছে? বাকরুদ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল মুগ্ধ। মুগ্ধ এমনভাবে তাকিয়েছিল যে তিতির লজ্জায় কোনো কথাই বলতে পারছিল না। মুগ্ধ আচমকা তিতিরকে কোলে তুলে নিল। তারপর টয়লেটের পাশের দেওয়ালের পর্দা সরিয়ে দরজা ঠেলে বারান্দায় চলে গেল। বারান্দাটা থেকে আরও একবার মুগ্ধ হলো তিতির। সামনে বিশাল লেক। বারান্দাটা বেশ বড়, বারান্দায় কোনো ছাদ নেই, আর ঘরের সাথে লাগোয়া দেওয়ালটি ছাড়া বাকি 3 দিকের দেওয়ালগুলো ছোট ছোট হাঁটু সমান। প্রত্যেকটা কর্নারে ফুলের টব, একপাশে একটা সাদা রঙের সোফা, একটা ইরানি লাইটও জ্বলছিল বারান্দার এক কোণায়। মুগ্ধ তিতিরকে কোল থেকে নামিয়ে লাইটটা বন্ধ করে দিল, কারণ লাইটটা চোখে লাগছিল। যদিও আকাশে মেঘ ছিল, পূর্ণিমাও ছিল, মেঘের বিচরণ যেন খেলছিল ওদের সাথে। সরে গেলেই জ্যোৎস্নায় ভেসে যাচ্ছিল চারপাশ, আর মেঘে চাঁদ ঢেকে যেতেই আবছা অন্ধকারে লুকোচুরি খেলছিল। তিতির লেকের দিকে তাকিয়েছিল। মুগ্ধ লাইট অফ করে তিতিরকে পেছন থেকে জড়িয়ে ধরতেই তিতির বলল, একটা গান শোনাবে? মুগ্ধ আগে থেকে ঠিক করে রেখেছিল গান শোনাবে, তাই বিনা বাক্যে শুরু করে দিল। গানটা শেষ হতেই তিতির বলল, এটা শুধু একটা গান ছিল না, তার চেয়েও যেন অনেক বেশি কিছু ছিল। মুগ্ধ হেসে বলল, চলো বসি। কথা বলেই মুগ্ধ সোফায় গিয়ে বসলো। তিতিরও যাচ্ছিল পেছন পেছন। হাঁটা শুরু করতেই পায়ে বেজে তিতিরের শাড়ির কুচি খুলে গেল। তিতির কুচিগুলো কুড়িয়ে নিল। মুগ্ধ উঠে এসে হেসে বলল, এসো আমি পরিয়ে দিই। না, আমি পারবো। এই বলেই তিতির ঘরে যাচ্ছিল। মুগ্ধ তিতিরের কোমর আঁকড়ে ধরে আটকালো, তারপর বলল, পারলে প্রথমবারই পারতে, একবার পরিয়ে দিই না, কি হয়েছে? আমার অনেক ইচ্ছে ছিল আমি আমার বউকে শাড়ি পরিয়ে দেবো, তাই তো শিখেছিলাম। কিন্তু এখন যে বললে। ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছি। তিতির দাঁড়ালো। মুগ্ধ দেখলো তিতির শাড়ি উল্টো পড়েছে। শাড়িটা ঠিক করে পরিয়ে তিতিরের সামনে হাঁটু গেড়ে বসে যখন কুচি দিচ্ছিল, তখন তিতির বলল, কিন্তু তখন যে বললে ব্লাউজটা একদম ঠিক মাপের হয়েছে। তোমাকে তো আমি কখনো বলিনি, তাহলে মাপ জানলে কোথা থেকে? তোমার মা আমি জানবো না তো জানবে কি? হ্যাঁ, তোমার পা থেকে মাথা অব্দি কত শতবার চোখ দিয়ে মুখস্থ করেছি জানো? তিতির লজ্জা পেল। মাঝে মাঝে মুগ্ধ যে কী সব বলে, মুখে কিচ্ছু আটকায় না। এরপর মুগ্ধ বলল, অবশ্য মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে কিভাবে শাড়ি পরলে জানো? কিভাবে? আগের যুগে যেভাবে পরতো, এখন যা দিনকাল পড়েছে তাতে অবশ্যই ওইভাবে শাড়ি পরা যাবে না আমাদের সমাজে। তবে হাজব্যান্ডের জন্য প্রত্যেক মেয়েরই পরা উচিত। পাহাড়িটা তো এখনো পরে। কিভাবে বলবে? চোখের বালি সিনেমাটা দেখেছো? ইন্ডিয়ান বাংলা সিনেমা। কোনটা? ওই যে ঐশ্বরিয়া আর রাইমা সেনেরটা? চোখের বালি একটাই হয়েছে। দেখিনি, তবে ট্রেলর দিয়েছে। ওইখানে ঐশ্বরিয়া কিভাবে শাড়ি পরেছে দেখেছো? ব্লাউজ ছাড়া পেঁচিয়ে? হ্যাঁ, মারাত্মক লাগে। উফ, ছি ছি কেন? সবার সামনে পড়ার কথা থোড়ি বলছি। তিতিরের এত লজ্জা লাগছিল, মুগ্ধ কিভাবে যে বলে এই কথাগুলো কে জানে। শেষমেশ তিতির বলল, প্লিজ তুমি থামবে? তুমি কেন এত লজ্জা পাচ্ছ? তোমার জন্য তো ব্লাউজ নিয়েছি। তিতির আর কথাই বলল না। ওর সাথে এই নিয়ে আরও কথা বললে আরও লজ্জা দেবে। কুচি দেওয়া শেষ হতেই মুগ্ধ তিতিরের হাতে দিয়ে বলল, নাও এবার গুজে নাও। তিতির শাড়ি উল্টো গুজছিল। মুগ্ধ ধরে ফেলল। শাড়ি গুজতেও জানো না? সাবাস, কি শেখালো তোমার শাশুড়ি মা তোমাকে? তিতির কিছু বলল না, হাসছিল। মুগ্ধ কুচিগুলো ঠিক করে ধরে গুজে দিল। এই কাজ করতে গিয়ে তিতিরের নাভিতে চোখ চলে গেল, তারপর ঠোঁটও অটোমেটিক্যালি চলে গেল।
নাভির ডান পাশে চুমু দিল মুগ্ধ। তিতির শিউরে উঠল, দুহাত দিয়ে ওর চুল খামচে ধরে সরিয়ে দিতে চাইল। মুগ্ধ সরল না। আশেপাশে আরও কয়েকটা চুমু দিল। মুগ্ধর ঠোঁটের প্রতিটা স্পর্শে তিতির কেঁপে কেঁপে উঠছিল আর সরে সরে যাচ্ছিল। তিতিরের পেছনেই ছিল ঘরের দেওয়াল। কাঁপতে কাঁপতে আর সরতে সরতে ও দেয়াল পর্যন্ত চলে গেল। পেছনে হাত দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে ব্যালেন্স রাখছিল। মুগ্ধ উঠে দাঁড়ালো, তিতিরকে দেওয়ালে ঠেকিয়ে দুহাতে ওর মুখটা তুলে ধরল। তারপর নিচু হয়ে তিতিরের চোখে চোখ রাখল। একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের সাথে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়ছিল। তিতির তাকিয়েই ছিল। মুগ্ধ ফিসফিস করে জিজ্ঞেস করলো, আজ নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? মুগ্ধর কণ্ঠটা ভারী শোনালো। তিতির বলল, কিন্তু একটা কথা বলার ছিল যে তিতিরেরও গলা কাঁপছিল। মুগ্ধ বলল, বলো। তিতির মুগ্ধর চোখে চোখ রেখেই বলল, লাভ ইউ। মুগ্ধ হাসলো। তিতিরও মাথা নিচু করে সামান্য হাসলো। মুগ্ধ একটা হাত তিতিরের কোমরে রাখলো, আর একটা হাত ওর কানের নিচ দিয়ে চুলের ভেতরে দিয়ে ওর মুখটা তুলে ধরল। তিতির তাকালো। মুগ্ধ এগিয়ে যেতেই তিতির চোখ বন্ধ করে ফেলল। তারপর মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট রাখলো। তিতিরের দেওয়ালে রাখা হাত দুটো একসময় মুগ্ধর কোমর পার করে পিঠে উঠে গেল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ টের পেল তিতিরের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু কেন? মেয়েরা অতি সুখে চোখের জল ফেলে বটে, কিন্তু তাই বলে এরকম সময়? কই, ওর এক্স গার্লফ্রেন্ডের বেলায় তো এমনটা হয়নি। ধুর, এসব কথা ভাবার সময় নেই। তিতিরকে এখনো স্বর্গে নিয়ে যাবে। তিতিরের কাঠের ফ্লোরে রাখা পায়ের গোড়ালি দুটো উঁচু হয়ে উড়ে যেতে চাইছিল। ওড়াবার জন্য মুগ্ধ তো আছেই। কতক্ষণ পর তিতির ক্লান্ত হয়ে মাটিতে পা রাখল। মাটিতে ভর দিতেই টের পেল ও সব শক্তি যেন হারিয়ে ফেলেছে। দাঁড়িয়ে থাকতে পারছে না। মুগ্ধর কোমরটা আরো শক্ত করে জড়িয়ে ধরে ঢলে পড়ল মুগ্ধর বুকের ওপর। নিঃশ্বাস পড়ছিল ঘন ঘন। মুগ্ধ তিতিরের মুখটা ধরে ওপরে তুলল। তারপর নিজের ঠোঁট দিয়ে চোখের পানিটুকু মুছে দিল। ইস, এ কি সুখ মুগ্ধ দিচ্ছে ওকে! এত সৌভাগ্য নিয়ে জন্মেছিল। আচ্ছা, মুগ্ধকে কেমন দেখাচ্ছে এখন? দেখার জন্য তিতির চোখ খুলে তাকালো। মুগ্ধর চোখে চোখ পড়তেই তিতিরের লজ্জা লাগলো। চোখ নামিয়ে নিল। মুগ্ধ জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন? তিতির কিছু না বলে মুগ্ধর বুকে মুখ লুকালো। খুব ভালো লাগছে ওর। এত ভালো লাগা কি করে বোঝাবে মুগ্ধকে? যেভাবেই হোক ও বোঝাতে চায়। মুগ্ধ তিতিরকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রইল। এত ভালো অনুভূতি এর আগে কখনো হয়নি ওর। এর আগেও অসংখ্যবার চুমু খেয়েছে প্রাক্তন প্রেমিকাদের, কিন্তু আজ মনে হলো জীবনের প্রথম চুমু ছিল এটা, প্রথম অভিজ্ঞতা। তিতিরের আনাড়েপনা ও লজ্জা ব্যাপারটাতে অন্যরকম মাধুর্য এনে দিয়েছে। তিতির ভালোই করেছে ওকে এতদিন অপেক্ষা করিয়ে। অপেক্ষার ফল সুমিষ্ট হয়। মুগ্ধ তিতিরকে কোলে তুলে নিল। তিতিরও গলা জড়িয়ে ধরল, কিন্তু তাকাতে পারল না ওর দিকে। মুগ্ধ ওকে কোলে নিয়ে বারান্দায় রাখা সোফাটায় বসলো। তারপর বলল, চুপ করে আছো যে, কথা বলবে না? তিতির নিচু স্বরে, কি বলবো? কেমন লাগলো সেটা বলো। তুমি তো সবই বোঝো, আমি আর কি বলবো? বুঝি তো, কিন্তু আমার তিতির পাখিটার মুখে কি শুনতে ইচ্ছা করে না? তিতির মুগ্ধর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সুখের সমুদ্রে ডুবেছিলাম, মরে যেতে ইচ্ছে করছিল যদি এত সুখের মুহূর্ত আর না আসে। তিতিরের উষ্ণ নিঃশ্বাস কানে লাগতেই মুগ্ধ কোথায় যেন হারিয়ে গেল। তিতিরকে বুকের উপর নিয়েই সোফাতে শুয়ে পড়ল। তিতির উপর হওয়াতে ওর ভেজা চুলগুলো মুগ্ধের মুখের ওপর পড়ল। মুগ্ধ চুলগুলোকে সরিয়ে বলল, সুখের সমুদ্রে তো তোমাকে নিয়ে মাত্র পা ভেজালাম, এখনই মরতে চাও? যখন সাঁতার কাটবো তখন কি বলবে? এ কথা শুনে লজ্জায় তিতির আচমকায় উঠে পড়ল। মুগ্ধ আঁচল টেনে ধরতেই তিতির দাঁড়িয়ে পড়ল। মুগ্ধ কাত হয়ে সরে তিতিরকে বসিয়ে বলল, আর এখনই না তো, বিয়ের পরে। তুমি তো মাত্র 17। 18+ কাজ কি আমি তোমার সাথে করতে পারি বলো? তিতির কিছু বলল না, শুধু হাসল। মুগ্ধ ওকে বুকে নিয়ে বলল, ইস, একটু তাড়াতাড়ি বড় হও না, বিয়ে করি। বড় হওয়ার মন্ত্র থাকলে আজই পড়ে বড় হয়ে যেতাম। তাই সাঁতার কাটার এত ইচ্ছে? তিতির মুগ্ধর বুকে কিল মারতে মারতে বলল, তুমি এত খারাপ কেন? কি তুমি এত লক্ষ্মী বলে? এমন সময় মুগ্ধর ফোন বাজল। বংশী ফোন করেছে। মুগ্ধ ফোন ধরল। বংশী কি বলল তা তো তিতির শুনতে পেল না,
কিন্তু তারপর মুগ্ধ বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসো। ফোন রাখতেই তিতির বলল। কি নিয়ে আসতে বললে? মুগ্ধ হাসলো। তিতির বলল, কি হাসছো যে? না মানে একটা কথা মুখে চলে এসেছিল, বললে তুমি লজ্জায় আমার সামনেই আর আসতে না, তাই গিলে ফেলেছি, ওটা ভেবেই হাসলাম। তিতিরের মনে মনে রাগ হলো। সারাদিন রাজ্যের আজে বাজে কথা বলতে থাকে, এখন একদম তুলসী পাতা হয়ে গেছে। কথাটা জানার জন্য মনটা আকুপাকু করলেও আর জিজ্ঞেস করতে পারল না তিতির। বংশী এসে দরজায় নক করতে মুগ্ধ গিয়ে খুলে দিল। পেছন পেছন তিতিরও ঘরে ঢুকলো। তিতিরকে শাড়ি পরা দেখেই বংশী বলল, देख लीजिए साहब, बीबी जी को अब छोटो नहीं लगता। তিতির হাসলো। মুগ্ধও হেসে বলল, হ্যাঁ। साहब, डिनर पे क्या खाएगा आप दोनों? মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল। এই তুমি কি খাবে? তিতির বলল, খেয়ে না এলাম, আমি আর কিছু খাবো না। খেয়েছি তো সেই 6টা-7টার সময়, এখন তো 10টা বাজতে চললো। হোক। বংশী বলে উঠল, नहीं बीबी जी, ये सही बात नहीं। रात का खाना बहुत ज़रूरी होता है। মুগ্ধ বংশীকে বলল, তোমার বিবিজির কথা বাদ দাও, ও খাবে কি খাবে না আমি দেখে নেব। তুমি দুজনের জন্য নর্মাল কিছু নিয়ে এসো 11টার দিকে, যেমন ধরো ভাত, মাছ, ভর্তা এইসব। साहब, चिकन गुताया है, वो भी दिबो? ও বাও, অবশ্যই দেবে। বংশী চলে গেল। যাওয়ার সময় মুগ্ধর হাতে একটা বোতল দিয়ে গেল। তিতির জিজ্ঞেস করলো, এটা কি? এটা দিতেই তো বংশী এসেছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা কি? মহুয়া। সেটা কি, মদ? ছি, এইভাবে বলো না, যদিও ওইটাই বেরি, কিন্তু মহুয়া ইজ মহুয়া, চরম একটা জিনিস। খাসিয়ারা বানায় ফল দিয়ে। মানে কি? মদ তো মদই। তুমি যদি ওটা খাও আমার ধারে কাছেও আসবে না। ছি। আর তুমি মদ খাও আমি ভাবতেও পারিনি। আমি জানতাম তোমার কোনো নেশা নেই। মুগ্ধ বোতলটা সোফার সামনে টি টেবিলের ওপরে রেখে তিতিরের কাছে এসে বলল। আরে বাবা, আমাকে একটু বলার সুযোগ তো দাও। তিতির সরে গিয়ে বলল, কি সুযোগ দিব? ছি। তুমি মদ খাও ভাবতে আমার গা গোলাচ্ছে। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে বলল, শোনো তিতির পাখি, আমার সত্যি কোনো নেশা নেই উইদাউট ইউ। ইভেন ওকেশনালিও এসব করি না, শুধু বান্দরবনের কুয়াকাটা গেলে মহুয়াটা খাই, তাও প্রত্যেকবার না। এটা একটা অন্যরকম স্বাদ। আমি প্রথমবার যখন খেয়েছিলাম তখনই ঠিক করে রেখেছিলাম যে বউয়ের সাথে একবার খাবো, সেজন্যই বংশীকে নিয়ে আনিয়েছি। তিতির চোখ বড় বড় করে বলল, আমি খাবো? হ্যাঁ মানে অল্প। তিতির সরে গেল। বিছানায় বসে বলল, অসম্ভব। মুগ্ধ তিতিরের পাশে বসলো। বলল, এক চুমুক খেয়ে ট্রাই করো, ভালো না লাগলে খেও না। তিতির হ্যাঁ না কিছুই বলল না। প্রসঙ্গ পাল্টালো। বাদ দাও। আচ্ছা, উনি না বলেছিল কোনো কটেজ খালি নেই, তাঁবুতে থাকার ব্যবস্থা করবে? তাহলে পরে আমরা কটেজ কিভাবে পেলাম? ওই কটেজটা অলরেডি বুকিং দেয়া, যারা বুক করেছে তারা কাল আসবে, তাই আজ আমাদের দিতে পারলো। ও, মুগ্ধ তিতিরের একটা হাত ধরে বলল, তুমি রাগ করেছো? কেন? মহুয়া আনালাম বলে? না, তা না, কিন্তু আমি এগুলো পছন্দ করি না। এই তোমাকে ছুঁয়ে বলছি, নেশা জাতীয় কোনো কিছুই আমি রেগুলার করি না। তিতির আহ্লাদ করে হাসলো। তারপর বলল, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ হঠাৎই বলল, সিরিয়াসলি তোমাকে শাড়ি পরে না একদম বড় লাগছে। তিতির হাসলো। মুগ্ধ তিতিরের কোমর ধরে কাছে নিয়ে আসলো। তারপর বলল, একদম বউ বউ টাইপ। বিয়ের পর সবসময় আমার সাথে থাকবে, যখন থাকবে না তখন পর শিওর তুমি খুব বিরক্ত হবে। কেন? এই যে তোমাকে এক মুহূর্তের জন্যও ছাড়বো না, যে এই বুকেই রাখবো। তখন আর এত আকর্ষণ থাকবে না। কে বললো তোমাকে? পুরনো হয়ে যাবে না? কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমন কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। সত্যি তো? সত্যি। ওদের গল্প চলতেই থাকলো। একসময় বংশী খাবার দিয়ে গেল। তিতির বলল, আমার না তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে ইচ্ছে করছে। দি। কি সৌভাগ্য, কি সৌভাগ্য, প্লিজ দাও। তিতির এলোমেলো চুলগুলোকে হাত খোঁপায় বেঁধে কোমরে আঁচল গুজে নিল। মুগ্ধ তাকিয়ে রইল ভ্যাবলার মতো। একদম গিন্নি গিন্নি লাগছে। এই সৌন্দর্য কোথায় ছিল এতদিন? তিতির হাত ধুয়ে ভাত নিল প্লেটে। ভাত মেখে মুগ্ধর মুখের সামনে তুলে ধরল। মুগ্ধ তখনও তাকিয়ে। তিতির বলল,
হলো? নাও খাও। মুগ্ধ হাঁ করলো। তিতির খাইয়ে দিল। মুগ্ধ বলল, তুমিও খাও। তুমি খাও, আমার ইচ্ছে করছে না। ওকে, আমিও খাবো না, রাখো। আচ্ছা আচ্ছা, খাচ্ছি। বাপ রে বাপ, ব্ল্যাকমেল একটা। তিতিরও খেলো। মুগ্ধ হেসে দিল। খাওয়া দাওয়া শেষ করে তিতির যখন হাত মুখ ধুয়ে প্লেটগুলো গোছাচ্ছিল, পেছন থেকে মুগ্ধ ওকে নিজের দিকে ফেরালো। কপালে একটা চুমু দিল। তারপর চোখে চোখ রেখে বলল, তোমাকে যতটা বাচ্চা ভাবি ততটা বাচ্চা তুমি নও। এ কথা কেন বললে? এই যে এত সুন্দর করে খাইয়ে দিলে, তারপর এই খোপা, আঁচল, কোমরে কোচা, সব মিলে একদম পারফেক্ট বউ। আমার সবই তো তোমার পারফেক্ট লাগে। আমার খারাপটা বলো তো। ভালো শুনতে শুনতে আমি টায়ার্ড। তোমার খারাপটা হচ্ছে তুমি খুব কিপটা। কি কিপটা আমি করেছি? আদর করতে কিপটামি করো সবসময়। নিজে থেকে তো শুধু জড়িয়ে ধরো, আর কিছুই না। আমাকেও করতে দাও না। তিতির লাজুক মুখে বলল। আজ তো দিয়েছি। মুগ্ধ তিতিরের শাড়ির ভেতর দিয়ে কোমরের কার্ভে হাত রেখে বলল। তাই? তিতির একটু নড়ে উঠে বলল। আরো সুসুই লাগে। মুগ্ধ আস্তে আস্তে হাতটা উপরের দিকে ওঠাতে লাগলো। তিতির ছটফট করতে লাগলো। সরে যেতে চেয়েও পারল না। মুগ্ধর এক হাত ওকে ধরে রেখেছে। অবশেষে বলল, দোহাই লাগে, ছাড়ো, না হলে মরে যাব। মুগ্ধ হাত সরিয়ে নিল, ছেড়ে দিল। তারপর বলল, দেখেছো, আমি কিছু করতাম না, জাস্ট দেখালাম তুমি কত বড় কিপটা। তিতির নিচু স্বরে বলল। আমার খুব সুসুই লাগছিল। মুগ্ধ মুচকি হেসে বলল, জানি আমি দুষ্টুমি করছিলাম। তিতির মুগ্ধর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল। এটাতে কখনো কিপটামি করি না আমি। মুগ্ধ ওকে জড়িয়ে ধরে বলল, আর এটাই আমাকে সব থেকে বেশি শান্তি দেয়। যতক্ষণ তুমি দূরে থাকো, উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাথাল করতে থাকে বুকের মধ্যে। তারপর যখন এসে জড়িয়ে ধরো, সব ঠান্ডা হয়ে যায়। তখন আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর একটুও পাবে না। তিতির বলল, আমারও একই অবস্থা হয়। কিছুক্ষণ পর মুগ্ধ বলল, এই চলো মহুয়া খাই। তুমি কখনো ঘুমিয়ে পড়বে তার ঠিক নেই। আমি কিন্তু অল্প একটু খাবো। অল্পই পাবে, বেশিটা পাবে কোথায়? আমারই লাগবে ওইটুকু। খেলে কি নেশা হয়? অল্প খাবে তো, নেশা হবে কোত্থেকে? তুমি তো বেশি খাবে। আমার তো অভ্যাস আছে রে বাবা, আরো বেশি খেয়েও নেশা হবে না। আর নেশা হলেও তোমার ভয় পাওয়ার কিছু নেই। নেশা হলে আমি খুব ঠান্ডা হয়ে যাই, চুপচাপ বসে থাকি। মুগ্ধ বংশীকে ফোন করে বরফ আনালো। বরফ, গ্লাস আর মহুয়ার বোতল নিয়ে ওরা বারান্দায় চলে গেল। মুগ্ধ গ্লাসে ঢেলে এগিয়ে দিতে তিতির বলল, মেশাবে না? আরে ওটা এই টাইপ না রে বাবা, এটা মহুয়া। পানি মেশানো লাগে না, পানি মেশালে টেস্টই চলে যাবে। মুগ্ধ এক গ্লাস খেয়ে ফেলেছে। তিতির তখনও একটুখানি হাতে নিয়ে বসে রয়েছে ওর পাশে, মুখে দেয়নি। মুগ্ধ তা দেখে বলল, খেতে যদি একান্ত ইচ্ছা না করে জোর করে খেও না। না, তেমন কিছু না। তিতির মুখে নিল। ঘ্রাণটা সুন্দর, খেতেও টেস্টি, কিন্তু গলা দিয়ে নামার পর কেমন যেন লাগলো। কয়েক সেকেন্ড যাওয়ার পর তিতির বলল, গ্রেট। কি? টেস্টটা খাওয়ার কতক্ষণ পরে বেশি ভালো লাগে? মুগ্ধ হেসে বলল, বলেছিলাম না। গ্লাসের টুকু শেষ করে তিতির বলল, আমি আরো খাবো। পাগল, নেশা হয়ে যাবে তোমার। না না না, হবে না, প্লিজ আর একটু দাও না। আরে না বাবা, এমন করো না। টেস্টটা অনেক ভালো বলে তোমাকে আমি টেস্ট করিয়েছি, তার মানে এই না যে আমি তোমাকে আরো দিতে পারি। এটা অনেক কড়া। মুগ্ধ কিছু বুঝে ওঠার আগেই তিতির বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে খেতে লাগলো। তারপর মুগ্ধ টেনে নিয়ে নিল, বলল, ইস, কেন সে আনতে গেলাম। কেন? খুব ভালো করেছো আনতে দিয়ে, খুব মজা তো। ততক্ষণে তিতিরের কথা জড়িয়ে যাচ্ছিল। মুগ্ধ আর খেলো না। তিতির সোফায় হেলান দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই মুগ্ধ বুঝল তিতির ঘুমিয়ে পড়েছে। যাক বাবা, বাঁচা গেল। নেশা হওয়ার আগে ঘুমিয়ে পড়ল। মুগ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইল তিতিরের ঘুমন্ত মুখটার দিকে। ইস, পৃথিবীর সব সুখ যেন ওই মুখটার মাঝে। মুগ্ধ এগিয়ে তিতিরের কপালে একটা চুমু দিল। চুমু দিয়ে আর উঠতে পারল না। তিতিরের শার্টের কলার ধরে ফেলেছে কখন যেন। ছাড়াতে যেতেই তিতির চোখ খুলে বলল, আগে বলো খুলবে। মুগ্ধ অবাক। কি খুলবো? এই পচা শার্টটা। হ্যাঁ, পচা? এটা তো তোমারই পছন্দের শার্ট, তুমিই তো দিয়েছিলে।
না, এটা খুব পচা, এটা তোমার বুকের লোমগুলোকে ঢেকে রেখেছে, আমি কিচ্ছু করতে পারছি না। মুগ্ধ বুঝে গেল নেশা ভালোভাবে হয়েছে, হবেই তো, বোতলে মুখ লাগিয়ে গিলেছে, পাগলি একটা। ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। মুগ্ধ ওকে কোলে নিতে যাচ্ছিল, তিতির বলল, খবরদার এভাবে কোলে নেবে না, শার্ট খোলো আগে। মুগ্ধ অগত্যার শার্টটা খুলল, তিতির সেটাকে ছুঁড়ে ফেলে দিল। শার্টটা ঘরের দরজায় লেগে মাটিতে পড়ল। মুগ্ধ বলল, খুশি? তিতির সে কথার উত্তর না দিয়ে মুগ্ধকে ধাক্কা দিয়ে শুয়ে দিল সোফার ওপর। ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিল কতক্ষণ, তারপর অজস্র চুমুতে ভরিয়ে দিল মুগ্ধর বুকটা। মুগ্ধর তখন পাগল প্রায় অবস্থা। চুমু দিতে দিতে একসময় তিতিরের গলাতেও চুমু দিল, তারপর গালেও দিল। মুগ্ধর মুখটা ধরে বলল, শোনো তিথি, তোমার নেশা হয়ে গেছে, চলো ঘরে গিয়ে ঘুমাবে। উফ, এমন পূর্ণিমা রাতে এত সুন্দর পরিবেশে কেউ ঘুমায়? ঘুমাই। জানো কেন আজকে থাকতে চেয়েছিলাম? কেন? তুমি আমাকে যতবার কিচ্ছু করতে চেয়েছো আমি দিইনি, পরে খারাপ লেগেছে। আমি জানতাম থাকলে একসাথেই থাকবো আর তুমি আমাকে কিচ্ছু করতে চাইবে, তখন আমি আর বাধা দিব না, সেজন্য থাকতে চেয়েছি। আমি যদি সুযোগ দিয়ে আরো অনেক কিছু করে ফেলতাম তখন। উত্তর দিল না তিতির, বলল, জানো তুমি যখন কিচ্ছু করেছিলে না, তখন আমি কেন কেঁদেছিলাম? জানতে তো চেয়েছিলাম, তুমি বলনি। তুমি এত সুন্দর আদর করে ধরেছিলে আমাকে, আর এত সুন্দর করে কিচ্ছু করেছিলে যে আমার বুকের ভেতর কেমন যেন অস্থির অস্থির লাগছিল। আমি সেই অস্থিরতাটা সহ্যই করতে পারছিলাম না, কেমন যেন, সেজন্যই কান্না এসে গিয়েছিল আর আমি কেঁদে ফেলেছিলাম। মুগ্ধ তিতিরের মুখটা নিজের বুকে রেখে বলল, ওহ আহারে। তিতির মুখটা আবার তুলল, মুগ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, আই শোনো না, তখন আমি আবেশে কোনো এক অন্য দুনিয়ায় চলে গিয়েছিলাম, কিছুতেই বুঝতে পারিনি তুমি কিভাবে আমাকে কিস করছিলে আর আমার কেমন অনুভূতি হয়েছিল, শুধু অস্থির অস্থির লাগাটা বুঝতে পেরেছিলাম। আমাকে আরেকবার এভাবে কিস করবে? মুগ্ধ হাসল আর ভাবল, ইস কি ইনোসেন্ট, নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ বলে মনে হচ্ছিল। তিতির ওকে চুপ করে থাকতে দেখে বলল, ভাবছো তো নিজে না করে তোমার কাছে চাইছি কেন? আমি তো জানি না কিভাবে করতে হয়, তখন তো বুঝতে পারিনি, আমাকে একটু শিখিয়ে দাও না, আমিও তোমার মতো করে তোমাকে আদর দিতে চাই। মুগ্ধ তিতিরকে সরিয়ে উঠে বসলো, তারপর দাঁড়ালো। তিতির বলল, দাও না প্লিজ, আর কখনো তোমাকে ফিরিয়ে দিব না। মুগ্ধ হেসে তিতিরকে কোলে তুলে নিল, তারপর ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। তিতির বলল, কিছু না করে ঘুমাবো না। তিতির তখনও মুগ্ধর গলা ধরে আছে। মুগ্ধ বলল, জানি। মুগ্ধ তিতিরের কানের নিচ দিয়ে চুলের ভেতরে হাত গলিয়ে ওর মুখটা কাছে নিয়ে এলো। এরপর তিতিরের ঠোঁটে চুমু খেলো। তিতিরও একসময় মুগ্ধর গলা জড়িয়ে ধরল। মুগ্ধ যখন ছাড়তে চাইল তিতির ছাড়ল না, পারলেও মুগ্ধর গলায় ঝুলেই উঠে আসে, মাঝে মাঝে আবার কামড়ও দিচ্ছিল। কিছুক্ষণ পর তিতির মুগ্ধকে ছেড়ে হাঁপাতে লাগলো। মুগ্ধ উঠে যাচ্ছিল, তিতির ধরে রাখলো। মুগ্ধ হেসে জিজ্ঞেস করলো, কি আরো? তিতির এক্সাইটমেন্টে নেশা আর ঘুমের মধ্যে কি যে বলল বুঝতে পারল না মুগ্ধ। মুগ্ধ জিজ্ঞেস করলো, বুঝিনি, কি বললে, আবার বলবে? তোমার এক্স গার্লফ্রেন্ডের কি এভাবে কিস করতে? আরে না। তাহলে কিভাবে করতে? কেন এসব জিজ্ঞেস করছো? তিতির কান্না করে দিল। বলো না। এইভাবে করতাম না, তুমি আবার কাঁদছো কেন? এইভাবে চুলের ভেতর হাত দিয়ে ধরতে? না। এভাবে কোমরে ধরতে? না। উপরের ঠোঁটটা কি? মুগ্ধ তিতিরের মুখ চেপে ধরে চোখের দিকে তাকিয়ে বলল, শোনো পাগলি, আমি কখনো কাউকে এইভাবে আদর করিনি। যতটা ভালোবাসলে এইভাবে আদর করা যায় ততটা ভালো শুধু তোকেই বেসেছি। আর তোর পরেও আমি অন্য কোনো মেয়েকে স্পর্শ করব না। মাথায় কিছু ঢুকেছে? তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, বাচালে। তিতিরের পাগলামি দেখে মুগ্ধর নিজেরই মাথা ঘুরছিল। ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইল মুগ্ধ। একসময় ঘুমিয়েও পড়ল তিতির। হয়তো কাল ঘুম থেকে উঠে তিতিরের কিছুই মনে থাকবে না, কিন্তু মুগ্ধর জীবনে তিতিরের সাথে বিয়ে, সংসার, আরও যত কিছুই হোক না কেন,
আজকের এই স্পেশাল রাতটা চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই পাগলি তিতির আর আজকের তিতিরের মধ্যে অনেক পার্থক্য। 4 বছর পর্যন্ত সত্যি কোনো পার্থক্য ছিল না। গত 7 মাসে যেন হঠাৎই বড় হয়ে গেল। তিতির ডান দিকে কাত হয়ে নিজের হাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। এই বিছানায় ওর বউ হয়ে শোবার কথা ছিল, আর আজ অসুস্থ হয়ে শুয়ে আছে। ভাগ্যে বিশ্বাসী ছিল না মুগ্ধ। তাই বোধহয় ভাগ্যবিধাতা বুঝিয়ে দিল তিনি চাইলে কি থেকে কি হয়ে যেতে পারে। 7 মাস আগে তিতির না, মুগ্ধ শুয়েছিল এখানে। কপালে তিতিরের হাতে স্পর্শ পেতেই চোখ খুলে ওকে দেখতে পেয়েছিল মুগ্ধ। আজকালও খানিকটা এরকম ব্যাপার ঘটে। ও কপালে স্পর্শ পায়, কিন্তু চোখ খুললেই বুঝতে পারে সবটা স্বপ্ন ছিল। সেদিন চোখ খুলে দেখেছিল সবুজ পাড়ের হালকা কলাপাতা রঙের শাড়ি পরে মাথার কাছে বসে আছে তিতির, চুলগুলো খোলা। কি অপূর্ব লাগছে। কোনো অকেশন ছাড়া শাড়ি পরলে বুঝতে হবে কোনো সুখবর আছে। তাই বুঝি মুগ্ধ তিতিরের হাতটা কপালের ওপর থেকে সরিয়ে বুকের মধ্যে নিয়ে বলল, ওটা কি আর সুখবর দেবে? তিতির হাতটা ছাড়িয়ে নিচ্ছিল, মুগ্ধ ছাড়ছিল না। উল্টো 2 লাইন গান শুনিয়ে দিল। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো শুধু আমার পাশে। তিতির বলল, উফ, কেন ছাড়ছি সেটাও তো বুঝতে হবে। মুগ্ধ ছাড়ল। তিতির দরজার কাছে দাঁড়িয়ে বাইরে উকি মারল। না, কেউ নেই। দরজাটা আস্তে করে লাগিয়ে দিল। তারপর মুগ্ধর পাশে এসে শুয়ে পড়ল। মুগ্ধ তিতিরকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখল। তিতির মুগ্ধর গালে হাত বুলিয়ে বলল, অনেক বড় কোনো সুখবর দেব আজ, যা আগে কখনো দেইনি। এর চেয়ে বড় সুখবর আর হতেই পারে না। হোয়াট? কিভাবে সম্ভব? তুমি বুঝতে পেরেছো কিসের কথা বলছি? হ্যাঁ, তুমি প্রেগনেন্ট, এর চেয়ে বড় সুখবর কিছু হতে পারে না। কিন্তু কিভাবে সম্ভব? আমি তো কিছুই করিনি। তিতির ওকে সরিয়ে দিল। এক মুদ্রাই নষ্ট করে দিল। না, বলো, দুষ্টুমি করছিলাম তো। তিতির তবুও মুখ ঘুরিয়ে রইল। মুগ্ধ তিতিরের কান ধরে বলল, কান ধরছি, সরি। এবার বলো না কি হয়েছে। তিতির মুগ্ধর দিকে তাকিয়ে মিষ্টি হাসল। তারপর বলল, তোমার এই বিছানায় আমার জন্য পার্মানেন্টলি জায়গা করো। শীঘ্রই আসছি। মানে কি? বিয়ের কথা বলছো? হ্যাঁ, কাল বাসায় একটা প্রপোজাল এসেছিল। বাবা ওটার কথা আমাকে বলতেই আমি তোমার কথা বাবাকে বলে দিয়েছি। মুগ্ধ লাফিয়ে উঠে বসল, বলল, আল্লাহ মুখ তুলে তাকিয়েছেন। তারপর কি হলো? তিতিরও উঠে বসেছে ততক্ষণে, বলল, তারপর সব জিজ্ঞেস করলো তোমার ব্যাপারে। আমি বললাম। তারপর মা আর ভাইয়া ভাবিকে ডেকে সবটা বলল বাবা। সব শুনে বোধহয় সবারই পছন্দ হয়েছে, তাই বলেছে প্রপোজাল পাঠাতে। উফ, বিশ্বাস করো এত সহজে সবাই মেনে নেবে ভাবিনি। ওয়াও, গ্রেট। জানো, ভাইয়া তো হাসছিল আর বলছিল, তুই এতদিন প্রেম করেছিস টেরই পাইনি। ছোটবেলায় তুই এত শান্ত থাকতি যে বাসায় কোনো বাচ্চা আছে বোঝাই যেত না। সেরকমই হলো ব্যাপারটা। বাহ। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বুকে টেনে নিল। তারপর বলল, তিতির, কি যে ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশেষে আমার এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। তিতির হেসে বলল, আর আমারও। এবার বাইরে চলো, পিউ, স্নিগ্ধ সবাই বাসায়। আর তোমারও তো অফিসে যেতে হবে। ও হ্যাঁ, তুমি যাও, আমি একবারে রেডি হয়ে বের হচ্ছে। পরের শুক্রবারই মুগ্ধ ফুল ফ্যামিলি সব প্রপোজাল নিয়ে গেল তিতিরের বাসায়, শুধু বাবা ছাড়া। কারণ মুগ্ধর বাবা 2 বছর আগে একটা অপারেশনে গিয়ে মারা যায়। কথাবার্তা বলে দুই ফ্যামিলিকে পছন্দ করলো। মুগ্ধর মা চাইল আগামী মাসের মধ্যেই বিয়ের কাজ সেরে ফেলতে। তিতিরের বাবা মাও রাজি হয়ে গেল। ডিনারও সেরে ফেলল। তারপর হঠাৎই তিতিরের বাবা বলল, কিরে, তান্না কখন আসবে? আজও বাইরে গেল কেন? ভাবি বলল, বাবা, ওর বন্ধুর বাবা হঠাৎই মারা গিয়েছে, তাই গিয়েছিল। চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ও জিগলতলা পর্যন্ত চলে এসছে, কথা হয়েছে। মুগ্ধর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল তান্না নামটা শুনে। তান্না? কোন তান্না? 3-4 বছর আগে যাকে মেরে এই এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই তান্নাই কি তিতিরের ভাই? সর্বনাশ, তাহলে তো সব শেষ। মুগ্ধ তরতর করে ঘামছিল। সেই তান্না যেন না হয়। সেই তান্নাই যদি হয়,
তাহলে সারা জীবনের জন্য ও হারাবে তিতিরকে। আল্লাহ কি এতটা নিষ্ঠুর হবে? হঠাৎই লাল শাড়ি পরা তিতির এসে দাঁড়ালো ওর পাশে, বলল, তোমার কি হলো? মুখটা এমন লাগছে কেন? না কিছু না। তিতিরকে যে মুগ্ধ কি বলবে তাও বুঝতে পারছিল না। কিছুক্ষণের মধ্যেই তান্না চলে এলো। ড্রয়িং রুমে ঢুকে কি অমায়িক ভঙ্গিতে মুগ্ধর মাকে সালাম দিয়ে বলল, সরি আন্টি, আমি অনেক দেরি করে ফেললাম। তারপর মুগ্ধর দিকে চোখ পড়তেই তান্না দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে তাকিয়ে রইল মুগ্ধর দিকে। মুগ্ধ প্রাণেপণে আল্লাহকে ডাকছিল যেন এই মুহূর্তে ওর মৃত্যু হয়, কারণ এরপরই যেভাবে তিতিরকে ওর জীবন থেকে কেড়ে নেওয়া হবে তাও সহ্য করতে পারবে না। শেষবারের মতো তিতিরের হাসি মুখটা দেখে নিল। এরপর থেকে তো তিতিরের জীবন থেকে সব হাসি শেষ হয়ে যাবে। চোখের সামনে ভেসে উঠল সেই দিনটি। সেদিনও ছিল শুক্রবার। মুগ্ধ নিজের রুমে বসে তিতিরের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎই কলিং বেল বেজে উঠল। মুগ্ধ পাত্তা দিল না। আবার বাজতেই তিতির বলল, কি হলো, দরজা খুলছো না যে? আরে বাসায় তমাল, সম্রাট ওরা আছে, কেউ নিশ্চয়ই খুলবে। অযথা আমি আমার বউকে রেখে দরজা খুলতে যাব? তিতির বলল, যেন আমি কাছে আছি। এরপর পরপর কয়েকবার বেল বাজতেই মুগ্ধ বলল, আচ্ছা আমি পরে কল দিচ্ছি। ঠিক আছে। দরজা খুলতেই দেখলো ওদের বাসার বাড়িওয়ালার ছেলে মিথুন আর মিথুনের ফ্রেন্ড তান্না দাঁড়িয়ে আছে। দুইজনই মুগ্ধ হচ্ছে 2-1 বছরের ছোট। মুগ্ধ বলল, আরে তোমরা যে, এসো এসো। ভেতরে ঢুকেই মিথুন বলল, মেহবুব ভাই, আপনারা বাসা নেওয়ার সময় যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল তা কি আপনারা ভুলে গেছেন? মুগ্ধ অবাক হয়ে বলল, না তো ভুলবো কেন, কি হয়েছে? একটু আগে আপনাদের ফ্ল্যাটে একটা মেয়ে ঢুকেছে। এটা হতেই পারে না। প্রথমত কেউ মেয়ে নিয়ে আসবে না, আর দ্বিতীয়ত আমি আজ সারাদিন বাসায়, কেউ এলে আমি জানতাম। তান্না বলল, ভাইয়া, আমি যখন উঠেছিলাম আমি নিচে দেখেছি। বলো কি? জি। মুগ্ধ বলল, আচ্ছা আমার কথা বিশ্বাস না হলে তোমরা বাসায় সার্চ করতে পারো। মিথুন বলল, তাই করতে হবে। মুগ্ধ বলল, এসো। মিথুন বলল, তার না, তুই যা, আমি দরজার সামনে থাকি যাতে এদিক দিয়ে পাচার করতে না পারে। মুগ্ধ তান্নাকে নিয়ে গেল। প্রথমে সম্রাটের রুমে ঢুকে দেখলো কেউ নেই। মুগ্ধ ভাবল সম্রাট কি বাইরে গেল, কখন গেল, না বলেই গেল। এরপর মুগ্ধর রুমে খুঁজে ওরা তমালের রুমে যেতে নিয়ে দেখলো দরজা ভেতর থেকে লাগানো। তান্না বলল, কি বুঝলেন? মুগ্ধ দরজায় নক করল। তমাল, এই তমাল, দরজা খোল। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তান্না কয়েকবার দরজায় ধাক্কা দিল। ততক্ষণে মিথুন চলে এসেছে তমালের দরজার সামনে। তারপর আরও কয়েকবার নক করার পর ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো তমাল। পেছনে ওড়না দিয়ে ঘোমটা টানা একটা মেয়ে। মেয়েটাকে চিনতে কষ্ট হলো না মুগ্ধর। তমালের গার্লফ্রেন্ড সুপ্তি। কিন্তু তমাল ওকে বাসায় নিয়ে আসার মতো বোকামিটা কেন করলো? আর যদি আনেও মুগ্ধকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না? এত বড় মুখ করে বলা কথা এখন কোথায় যাবে মুগ্ধর? মিথুন বলল, এই মেয়ে ব্যাচেলার বাসায় আসতে পারছো আর মুখ দেখাতে শরম? ঘোমটা দিয়ে তো ঘোমটার অসম্মান করলা, দেখি মুখ দেখাও। তমাল বলল, শালা চোরের মায়ের বড় গলা। তারপর মুগ্ধর দিকে তাকিয়ে বলল, এই যে মেহবুব ভাই, এইবার কি বলবেন? খুব তো বলেছিলেন মেয়ে আনেন না বাসায়, এটা কি বের হলো রুম থেকে? মুগ্ধ কিছু বলার আগেই মিথুন বলল, আরে এগুলো মেয়ে নাকি সস্তা কতগুলো। মুগ্ধ বলল, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, মেরে যেতে দাও, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। মুগ্ধ জানে সুপ্তি এলাকারই মেয়ে, ওর মুখটা কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। মিথুন বলল, আপনাদের সাথে তো বুঝবো আসল বোঝা, আগে এইটার সাথে বুঝে নেই। সুপ্তির গায়ে ধাক্কা মেরে বলল, চুলকানি বেশি না, তাই ব্যাচেলারের বাসায় আসো। এ কথা শুনেই তমাল মিথুনের মুখে একটা ঘুষি বসিয়ে দিল। সেই পাখে মুগ্ধ সুপ্তিকে ফ্ল্যাট থেকে বের করে দিল। সুপ্তি দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। তান্না দৌড়ে ধরতে চাইল। মুগ্ধ ওকে ধরে আটকে রাখলো। তান্না বলল, মিথুন, তোরে আমি কইছিলাম সবগুলোর গুরু এইটা, দেখ মেয়েটারে কেমনে বাইর কইরা দিল।
মিথুন তখন ব্যস্ত ছিল তমালের খুশির জবাব দিতে। মুগ্ধ বলল, তোমরা যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু একটা মেয়ে ভুল করে ফেলেছে হয়তো একটা, তাই বলে ওকে এইভাবে অপমান করাটাও ঠিক না। ও তো তোমার আমার মতোই কারো বোন, তাই না? মিথুন উঠে এসে মুগ্ধর কলার ধরল। তান্না বলে উঠল, শালা বানি দেওয়া বন্ধ কর। তোর এত লাগে কেন? হ্যাঁ, সব একই চক্র না? তোর গার্লফ্রেন্ডও নিশ্চয়ই আসে দেখেই বন্ধুটারে সাপোর্ট দিচ্ছিস, যাতে তুই ধরা খাইলে বন্ধু সাপোর্ট দেয়। সবগুলো মেয়েবাজ। মুগ্ধ বলল, তার না, মুখ সামলে কথা বলো। আমার গার্লফ্রেন্ড নিয়ে আর একটা কথা বলার সাহস দেখিও না, তাহলে কপালে কিন্তু দুর্ভোগ আছে। তান্না বলল, কেন, তোর গার্লফ্রেন্ডের রেট কি 2 টাকা নাকি বেশি? এরপর মুগ্ধ আর ধরে রাখতে পারেনি নিজেকে। উন্মাদের মতো মেরেছিল সেদিন তান্নাকে। কোনো হুঁশজ্ঞান ছিল না। মিথুন শত চেষ্টা করেও থামাতে পারেনি। মার খেয়ে তান্না দৌড়ে সিঁড়িতে চলে গেল নামার জন্য। মুগ্ধও দৌড় দিয়ে ধরে ফেলেছিল। মারতে মারতে নামিয়েছিল সিঁড়ি দিয়ে। পুরো সিঁড়ি রক্তে মেখে গিয়েছিল। তারপর রাস্তায় ফেলে কি মারটাই না মেরেছিল মুগ্ধ ওকে। সাথে মুগ্ধ শুরু করেছিল বাপ মা তুলে কি অকথ্য ভাষায় গালাগালি। রাস্তায় মানুষের ভিড় হয়ে গিয়েছিল। একজন থামাতে যেতেই মুগ্ধ তাকে এমনভাবে ধাক্কা দিয়েছিল যে তা দেখে কেউ আর আগানোর সাহস করেনি। তারপর একসময় মার খেতে খেতে যখন তান্না অজ্ঞান হয়ে যায়, তখন ওকে ছাড়ে মুগ্ধ। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই মুগ্ধর ভাবনায় লাগাম পড়ল। উঠে গিয়ে দরজা খুলল। মা এসেছে। ভেতরে ঢুকেই জিজ্ঞেস করল, তিতির কোথায়? মা সোজা মুগ্ধর ঘরে চলে গেল। মুগ্ধ দরজা লাগিয়ে ঘরে ঢুকতেই মা বলল, এ কি অবস্থা হয়েছে মেয়েটার? মা বিছানায় তিতিরের পাশে বসেছে। মুগ্ধ চেয়ার টেনে বসে বলল, আমার ঘরে। তুমি জানলে কিভাবে যে ও এসেছে? পিউ ফোন করেছিল। ও আচ্ছা। মা আবার বলল, মেয়েটার চোখ দুটো গর্তে ঢুকে গেছে, চেহারায় মাধুর্যটাই চলে গেছে। ডাকাত ফ্যামিলি একটা। বাদ দাও না মা। ডাকাত ফ্যামিলি একটা। কেন বাদ দিব? ওর এই ডাকাত ফ্যামিলির জন্যই আমার সংসারে কোনো শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই। যতটুকু ছিল তাও শেষ করে দিয়েছে। এতদিনে তোর বউ এসে নাতি নাতনিতে ঘর ভরে যাওয়ার কথা ছিল। ওর জন্য বিয়ে করলি না, 4 বছর অপেক্ষা করলি ও স্টাডির জন্য। লাভ কি হলো? উল্টো অপমানিত হয়ে ফিরে আসতে হলো। এখনো বিয়ে করছিস না, বয়স চলে যাচ্ছে, তুই শুধুই ওর জন্য অপেক্ষা করছিস। দুনিয়া উল্টে গেলেও ওর ফ্যামিলি কোনোদিনই মানবে না, আর ও পারবেও না ওর ফ্যামিলি ছাড়া আসতে। মা, এখন কি সব কথা বলার সময়? আর ও পারবেও না ওর ফ্যামিলি ছেড়ে আসতে। অবশ্যই ইভেন এখনই পারফেক্ট সময়। দেখ ওর অবস্থা, এইসব দেখেও যে ফ্যামিলি ইগো নিয়ে বসে থাকতে পারে তারা বিবেকহীন। তাই ওর আশা এবার চিরদিনের জন্য ছেড়ে দে। তুই বুদ্ধিমান ছেলে, জানিস এর বেশি আর তোকে বলতে হবে না। মুগ্ধ চুপ। মা এবার প্রসঙ্গ পাল্টালো, ওকে নাকি ঘুমের ওষুধ দিয়েছে। ঘুমের ইঞ্জেকশন? তাহলে বাসায় যাবে কি করে? দেখ, তুই ওকে বাসায় এনেছিস, এটা নিয়ে না ওর ভাই আবার ঝামেলা করে। না মা, ডাক্তার বলে দিয়েছে জাস্ট 3-4 ঘন্টা ঘুমাবে, তারপর না উঠলে ডেকে নিয়ে উঠিয়ে দিয়ে আসবো। মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এর চেয়ে অনেক ভালো হতো ইকরাকে যদি বিয়ে করতি। এইসব আমার আর ভালো লাগে না। মা, ইকরাকে আমি পছন্দ করি না। যাকে পছন্দ করো তার কাছে তো তোমার ভালোবাসার দাম নেই। তাই যে তোমাকে পছন্দ করে তাকেই তোমার বিয়ে করা উচিত। ইকরার মতো লক্ষ্মী মেয়ে কতটা চাই তোকে। ও তোর বউ হলে সারাক্ষণ তোর পায়ের কাছে পড়ে থাকবে। বউ কি পায়ের কাছে পড়ে থাকার মতো জিনিস মা? মা মেজাজ খারাপ করে তাকিয়ে রইল। মুগ্ধ বলল, তিতিরের কাছে আমার ভালোবাসার দাম নেই, এটাও তুমি ভুল বলেছ মা। হ্যাঁ, দাম আছে, কিন্তু ওর কাছে ওই ডাকাত ফ্যামিলির ভালোবাসার দাম তার চেয়ে বেশি। সেটাই কি স্বাভাবিক নয়? না, স্বাভাবিক না। আমি যে ফ্যামিলির ছেলে তোর বাপের সাথে চলে এসেছিলাম,
তার মানে কি এই যে আমি আমার ফ্যামিলিকে ভালোবাসতাম না? তা বলিনি মা, সবার তো আর সেই সাহসটা থাকে না। শোন মুগ্ধ, বিয়ে করে ফেললে সব ফ্যামিলি একসময় মেনে নেয়। আমাদের ফ্যামিলি কি মানেনি? তুই হওয়ার পর মেনেছে, কিন্তু মেনেছিল ঠিকই। তিতির যদি চলে আসতো, তোকে বিয়ে করতো, ওর ফ্যামিলিও একসময় মেনে নিত। মা, তোমাদের সময়ে পালিয়ে বিয়ে করা একটা ট্রেন্ড ছিল, যা এখন নেই। কতক্ষণ রক্তচক্ষু নিয়ে মা তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, যা ইচ্ছে কর, এত মানুষ মরে, আমি মরি না কেন কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিতিরের দিকে তাকালো মুগ্ধ। মায়ের উপর রাগ হচ্ছে না মুগ্ধর, হচ্ছে না তিতিরের ওপরেও। দুইজনই হয়তো তাদের যার যার জায়গায় থেকে ঠিক, শুধু মুগ্ধই ভাঙা সেতুর রেলিং ধরে ঝুলে আছে। সেদিন তান্না খুব স্বাভাবিকভাবে মুগ্ধর সামনে এসে হাত বাড়িয়ে দিয়েছিল হ্যান্ডশেক করার জন্য। তিতিরের বাবা বলেছিল, এই এই আমার ছেলে। মুগ্ধ হ্যান্ডশেক করলো। তান্না বলল, বাবা, পরিচয় করতে হবে না, উনি আমাকে ভালোভাবেই চেনেন। তিতির বলে উঠল, তোমরা একে অপরকে চেনো? তান্না বলল, হ্যাঁ চিনি, খুব ভালোভাবেই চিনি। তো ভাইয়া, আপনি আমার বোনকে বিয়ে করতে চান? সত্যি আমি অবাক। কেন, আপনার সেই গার্লফ্রেন্ডের খবর কি? সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখছে ওদের দুজনকে। মুগ্ধ এতটা ভয় আগে কোনোদিন কোনো সিচুয়েশনে কাউকে পায়নি যতটা ভয় পাচ্ছে আজ তান্নাকে। খুব অসহায় লাগছে। কোনো রকমে বলল, তখনও তিতিরই আমার গার্লফ্রেন্ড ছিল। তান্না বলল, রিয়েলি? গল্পটা বেশ। তিতিরের বাবা এতক্ষণে কথা বলল, ব্যাপারটা কি কিছুই তো বুঝতে পারতেছি না। তান্না, তুই ওকে কিভাবে চিনিস? বাবা, উনিই মেহবুব, মিথুনদের বাসায় দোতলায় থাকতো। বুঝতে পেরেছো কার কথা বলছি? বাবা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো মুগ্ধর দিকে। মুগ্ধর সত্যি সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছিল। বাবা মুগ্ধর দিক থেকে চোখ ফিরিয়ে তিতিরের দিকে তাকিয়ে বলল, তিতির, আংটিটা ফেরত দিয়ে দাও। তিতির অবাক হয়ে তাকিয়েছিল, বুঝতে পারছিল না কি হচ্ছে। মুগ্ধর মা বলল, কেন ভাই, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদের পরিচিত হওয়ার সাথে তিতিরের আংটি খুলে ফেলার সম্পর্ক রয়েছে? তিতিরের বাবা বলল, এ বিয়ে সম্ভব নয়। আমি কোনো গুন্ডা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। তিতির কিচ্ছু বুঝতে পারছে না কি হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারছে সমস্যা বিরাট কিছু। কারণ মুগ্ধ প্রচণ্ড নার্ভাস। মুগ্ধকে খুব কঠিন সময়ও নার্ভাস হতে দেখেনি তিতির, তাই ভয়ে তিতির আর কোনো কথা বলতে পারছিল না। কিন্তু যা দেখছে তাতে বুক ফেটে কান্না বেরিয়ে আসতে লাগলো। চোখ দিয়ে অঝোরধারায় পানি পড়ছে। মুখে আঁচল চেপে ধরে আছে তিতির। মুগ্ধর মা বলল, গুন্ডা মানে? আমার ছেলেকে গুন্ডা কেন বলছেন? ও কি করেছে? আন্টি, সেসব কথা বাচ্চা কাচ্চা আর মুরব্বীদের সামনে আমি মুখে আনতে পারবো না। তাই ভালো হয় আপনি মেহবুব ভাইয়ার কাছ থেকে এসব জেনে নিয়েন। উনি সত্যি ঘটনাটাই বলুক, আর রং চং মিশিয়ে বলুক, তাতে আমার কিছু যায় আসে না। তিতিরের বাবা হাত জোর করে বলল, মাফ করবেন, এ বিয়ে সম্ভব না। আপনারা এখন আসতে পারেন। একথা শুনে মুগ্ধর কি যে হলো, সাথে সাথে তিতিরের বাবার সামনে দুই হাঁটু মুড়ে বসে পা ধরে বলল, আঙ্কেল, এ কথা বলবেন না প্লিজ। আমি যা করেছিলাম ভুল করেছিলাম। আজ আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি, আমাকে প্লিজ ক্ষমা করুন। তিতিরের বাবার একটি কথাও না বলে চলে গেল নিজের ঘরে। পেছন পেছন তিতিরের মাও গেল। বাবার পাশেই তান্না দাঁড়িয়েছিল। মুগ্ধ তান্নার পা ধরে বলল, তান্না, তুমি আমার ছোটই হবে, তবু যে হাতে তোমাকে মেরেছিলাম সে হাতেই আজ তোমার পা ধরে ক্ষমা চাইছি। প্লিজ ক্ষমা করো, তিতিরকে আমার থেকে আলাদা করো না। এই দৃশ্য দেখে পিওর চোখে পানি এসে গেল। স্নিগ্ধ তাকিয়েছিল অবাক হয়ে। এটা কি ওদেরই বড় ভাই, যে কোনোদিনও কারোর সামনে মাথা নিচু করেনি? সে আজ একজনের পর একজনের পা ধরে মাপ চেয়ে যাচ্ছে। তান্না সরে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিয়ে বলল, নিচে দারোয়ানকে বললে গেট খুলে দেবে। তখনও মুগ্ধ ফ্লোরে বসা। ওর মা ওকে তুলে বলল, চল। মুগ্ধ নির্বিকার ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মুগ্ধ, পিউ, স্নিগ্ধকে নিয়ে ওদের মা তিতিরের বাসা থেকে বেরিয়ে এলো। বের হওয়ার আগে একবার মুগ্ধ তিতিরের দিকে তাকালো।
তিতির ওর ভাবিকে জড়িয়ে ধরে কাঁদছে। আর কোনোদিন মুগ্ধ তিতিরের চোখের জল মুছে দিতে পারবে না। ওর আজকের এই যত্ন করে পরা লাল শাড়ি, চোখের কাজল সব মিথ্যে হয়ে গেল। মুগ্ধ খুব ভেঙে পড়েছিল। পিউ, স্নিগ্ধ, মা সবার মনে কৌতূহল ছিল আসলে কি এমন হয়েছিল তান্না আর মুগ্ধর মধ্যে। মা জিজ্ঞেস করতেই মুগ্ধ পুরো ঘটনাটা বলল। মা বলল, ওদের আশা তাহলে ছেড়ে দে, তিতিরকে বল একদম খালি হাতে চলে আসতে। ওদিকে ওরা চলে যাওয়ার পর তান্না গিয়ে বাবার ঘরে ঢুকলো। তিতির ভাবিকে জড়িয়ে ধরে কাঁদছিল। তান্নাকে বাবার ঘরে যেতে দেখে তিতিরও গেল। আসল ঘটনা কি সেটা ওর জানতেই হবে। ঘরের দরজায় পা রাখার আগেই তিতির শুনতে পেল তান্না বাবা মাকে বলছে, তিতির হয়তো কান্নাকাটি করবে, তোমরা আবার গলে যেও না। তার এসব কিছুই আমাকে বলতে হবে না। আমার খুব ভালোভাবেই মনে আছে তুই 1 সপ্তাহ হসপিটালে ছিলি, কয়েক মাস লেগেছিল সুস্থ হতে। ওই ছেলে যদি ভালো হতো আমাকে মারার জন্য ওদের বিয়ে আটকে থাকতো না বাবা। ও একটা ক্যারেক্টারলেস ব্যাচেলার ফ্ল্যাটে মেয়ে নিয়ে আসতো ভাড়া করে, চিন্তা করো একবার। আর আমাকে মারার সময় কি বাজে বাজে গালি দিচ্ছিল বাবা, তার একটাও যদি তিতিরে শোনে ও ঘৃণায় মরে যাবে। আমার নাকি কোনো জন্মের পরিচয় নেই। মাকে নিয়ে কতটা বাজে কথা বলেছিল বাবা, মাকে নিয়ে কতটা বাজে কথা বলেছিল বাবা, আমি কিচ্ছু ভুলিনি। তার সাথে আমি আমার বোনের বিয়ে তো কিছুতেই মানব না বাবা। তিতির বিস্ময়ে আঁচলে মুখ চেপে ধরেছিল তান্নার কথা শুনে। মুগ্ধ ভাড়া করে মেয়ে নিয়ে আসতো? অসম্ভব। তিতির চেনে মুগ্ধকে, মুগ্ধ কখনোই ওরকম না। কিন্তু মার আর গালাগাল সেটা তো তিতির নিজেই চোখেই দেখেছে কতবার। তবু সবটা জানতে হবে। বাবা ভাইকে পরে ফেস করবে, আগে পুরোটা মুগ্ধর কাছ থেকে জেনে নিতে হবে। তিতির নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ফোন করলো মুগ্ধকে। ওপাশ থেকে ভেসে এলো, আপনার ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে, দয়া করে আবার চেষ্টা করুন। তিতির অবাক হলো। মুগ্ধর মোবাইল তো কখনো বন্ধ থাকে না, আজ তবে বন্ধ কেন? চোখের পানি যেন আজ আটছেই না, উপচে উপচে পড়ছে। কাঁদতে কাঁদতে তিতিরের নিঃশ্বাস আটকে যাচ্ছিল। বারবার মনে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল যে মুগ্ধকে আরও পাবে না। আর ঠিক তখনই ওর চোখে ভেসে উঠছিল মুগ্ধর সাথে কাটানো দিনগুলো, ওদের সব স্পেশাল মুহূর্তগুলো। কত স্বপ্ন, কত প্ল্যানিং, কত কথা দেওয়া নেওয়া, সব এভাবে শেষ হয়ে যাবে। এসব ভাবনার অবসান ঘটালো একটি ফোন কল। রিংটোন শুনে তাকাতেই তিতির দেখল স্ক্রিনে ভেসে উঠেছে মুগ্ধ ইজ কলিং। লাফিয়ে উঠে ফোন ধরল তিতির। মুগ্ধর গলায় হ্যালো শুনতেই কান্নাটা আরও বেড়ে গেল। মুগ্ধ বলল, আরে পাগলি এত কাঁদছো কেন? সব ঠিক হয়ে যাবে। তিতির কাঁদতে কাঁদতেই বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই তিতির পাখি। তোমার সাথে থাকতে না পারলে আমি মরে যাব। প্লিজ কিছু একটা করো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ অবশ্যই করব, তুমি আর কান্না করো না প্লিজ, দেখো সব ঠিক করে দেব। জানো কতবার তোমাকে ফোন করেছি কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। হ্যাঁ ফোন আছাড় মেরেছিলাম, ভেঙে গেছে। পিউ কুড়িয়ে দিয়েছে অবশ্য, কিন্তু অন হচ্ছিল না। অথচ তোমার খোঁজটাও নিতে পারিনি, তাই আগের ফোনটা আমার এই চিপা থেকে খুঁজে বের করেছি। যাই হোক, তোমার বাসার পরিস্থিতি কি? তান্না তোমাকে স্পিচ দিয়ে দিয়েছে না একটা আমার বিরুদ্ধে? না, আমি তখনই ঘরে ঢুকে দরজা লাগিয়েছি। কিন্তু তুমি ফোন কেন কিন্তু তুমি ফোন কেন ভেঙেছো? আর ইকরাটা ফোন করে পিঞ্চ করেছিল তোমাদের বাসা থেকে আমাকে রিজেক্ট করেছে সেটা নিয়ে। আমি তোর ফোন ধরি না, তাই আননোন নাম্বার থেকে ফোন করেছে। বোঝো কি পরিমাণ বেয়াদব একটা। ছি প্লিজ, তুমি স্ল্যাং ইউজ করো না। আমি তো এমনই খারাপ। উফ, আজ আর কথা বলো না। কিন্তু কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ইকরা আপু এত তাড়াতাড়ি জানলো কি করে? কিভাবে আমার মা বলেছে, মাঝে মাঝে যা করে। এতক্ষণে তিতিরের কান্না থেমে এসেছে। বলল, মায়ের উপর কখনো রাগ করো না, মা তো একটু সহজ সরলই, দুনিয়ার কোনো প্যাচই বোঝে না। না, মায়ের উপর রাগ করিনি। আচ্ছা এবার আমাকে বলো তো, তোমার আর ভাইয়ার মধ্যে কি হয়েছিল? মুগ্ধ কোনো ভনিতা না করে সব বলল। যা ঘটেছিল তার এক বর্ণ চেঞ্জ বা লুকায়নি। উল্টো তান্নাকে কি বলেছিল আর ও কিভাবে মেরেছিল, কি কি গালি দিয়েছিল, তার সবটা বলল। মুগ্ধ যতক্ষণ বলছিল তিতির ততক্ষণ একটা কথাও বলেনি। মুগ্ধর বলা শেষ, তখনও তিতির চুপ করে রইল। তারপর মুগ্ধ বলল, তিতির চুপ করে আছো কেন? কিছু তো বলো। তিতির এখন আর মোটেও কাঁদছে না।
রাগ হচ্ছে। মুগ্ধর ওপর যেমন রাগ হচ্ছে, ওর ভাইয়ের ওপরও রাগ হচ্ছে। বলল, আমাকে ভুলে যাও। মানে তিতির, আমি জানি আমি যা করেছিলাম সেটা ঠিক করিনি, কিন্তু তোমার ভাই যেটা করেছিল সেটাও কিন্তু ঠিক করেনি। তুমি এরকম কথা বলো না তিতির, এত বড় শাস্তি আমাকে দিও না। আমি কিছুই করছি না। এত কিছু যখন ঘটে গেছে, আমার ফ্যামিলি কখনোই রাজি হবে না, তাই বললাম আমাকে ভুলে যাও। সব ফ্যামিলি এরকম বলে, আমরা বোঝাবো তিতির, দেখো বোঝালে ঠিকই বুঝবে। কি বুঝবে বলো? তুমি আমার ভাইকে কি সব গালি দিয়েছো, চিন্তা করে দেখো একবার। তিতির, রাগ উঠলে যখন মানুষ গালি দেয় তখন এত কিছু মিন করে দেয় না, মুখে যা আসে তাই বলে গালি দেয়। তুমি আমার ভাইয়ের জন্ম পরিচয় নিয়ে কথা বলেছো, আমার মাকে নিয়ে বাজে কথা বলেছো। তোমার মনে হয় এর পরেও আমার বাবা, আমার ভাই তোমার সাথে আমার বিয়ে দেবে? আমি কি জানতাম না তোমার ভাই? সবসময় তো ভাইয়া ভাইয়া বলেছো, একদিনও নামটা বলেছো? মারামারি আর গালাগালি তোমার স্বভাব, রাগ কন্ট্রোলের আর যেন কোনো উপায় নেই তোমার। আমি তো আগেও কতবার দেখেছি। তোমাকে নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। বাহ, ভালো তো। কি বীর পুরুষ আমার। তিতির, তোমার ভাই যে তোমার ওয়েট জিজ্ঞেস করেছে তাতে কি ওর কোনো দোষ নেই? তুমি তো নিজের বোন। ও যদি এটা বলতেও থাকে তো জানতো না যে ওর বোনের সম্পর্কে বলছে। ভাইয়ের বেলায় এখন যদি বলছো, তার মানে আমাকে বিশ্বাস হচ্ছে না। আর হবে বা কিভাবে? তোমার ভাইয়ের যে অ্যাক্টিং দেখলাম আজ, বলে কিনা বাচ্চা কাচ্চার মুরব্বীদের সামনে বলতে পারবে না কি হয়েছে। আর ও তো দুমুখ সাপ, ওর মুখ কি সোনা দিয়ে বাঁধানো নাকি যে ওর মুখ দিয়ে ভালো কথা ছড়াবে? মুখটাকে একটু সামলাও। তোমার ভাই বুঝছো, বাসার মধ্যে ভেজা বিড়াল হয়ে থাকে, সেটা নিশ্চয়ই ফ্যামিলিতে গুড বয় হয়ে থাকার জন্য। দেখো তিতির, আমি সত্যি জানতাম না যে ও তোমার ভাই, কিন্তু বিশ্বাস করো, শুরু না করলে আমি ওকে কিছুই বলতাম না। নাই বা জানলে? তুমি না সবসময় সবাইকে বলো একটা মেয়েকে বাজে কথা বলার আগে ভাবা উচিত সেও তোমার বোনেরই মতো কারো বোন। তাহলে কারো মাকে নিয়ে বলার আগে এটা ভাবলে না সেও কারো মা? দেখো, আমি তো চাইলে তান্নাকে গালাগাল করে ব্যাপারটা তোমার কাছে গোপন রাখতে পারতাম, আমি তো করিনি তিতির, পুরোটাই বলেছি তোমাকে। আর প্লিজ, আল্লাহ দোহাই লাগে তিতির, একটু বোঝো। কাউকে কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার মানে এটা না যে তার মানে হলো গিয়ে সে একটা বাবু কুত্তা, তেমনি অন্য গালিগুলো অমনি। এভাবেই অনেক তর্কাতর্কি হয়েছিল সেদিন। অনেক রাতে ভাইয়া দরজায় নক করলো। অনেকবার নক করার পর তিতির দরজা খুলল। বাবা মা ভাইয়া দরজায় দাঁড়িয়ে। ভেতরে ঢুকেই তিতিরের মা বলল, তিতির, এই ছেলের সাথে তোমার বিয়ে হওয়া কখনো সম্ভব না। তোমার কি কিছু বলার আছে? তিতির দেখলো বাবা ওর দিকে তাকাচ্ছে না, রুমে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে আছে। তান্নাও কোনো কথা বলছে না। মা, তোমরা ওকে যেমন ভাবছো ও তেমন নয়। ওই ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি ওকে 4 বছর ধরে চিনি। ও আসলে খারাপ না। আমার সম্পর্কে কেউ কোনো আজে বাজে কথা বললেই শুধু রেগে যায় ও। তখন রাগারাগি গালাগালিটা ওর চলে আসে। সবার তো আর 100% ভালো দিক থাকে না। মা অবাক হয়ে বলল, এত কিছুর পরেও এ কথা বলছিস? মা ভাইয়ের সম্মানের কোনো দাম নেই তোর কাছে? তান্না বলল, তোর মতামত জানতে চেয়েছিলাম। তিতির বলল, আমি মুগ্ধকেই বিয়ে করব। ও ভালো খারাপ যেমনই হোক না কেন, ওর সাথে আমি হ্যাপি থাকবো। এতক্ষণে বাবা বলল, তিতির, তুমি যদি মনে করো তুমি অ্যাডাল্ট, তোমার নিজের জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে, তাহলে জেনে রাখো আমরা তোমার বাবা মা। তোমাকে জন্ম দিয়েছি, লালন পালন করেছি, যত্ন করেছি, ভালোবাসা দিয়েছি, তাই তোমার উপর আমাদের অধিকার আছে। আমরা কোনোভাবেই তোমাকে আগুনে ফেলে দিতে পারবো না। যাই হোক, আমরা কখনো এই ছেলের সাথে তোমার বিয়ে দেব না। তারপরেও যদি করতে চাও তাহলে এ বাড়ি ছেড়ে চিরতরে চলে যাও, কখনো আর ফিরে আসবে না। তুমি ভুলে যাও তোমার বাবা মা আছে, আমরাও ভুলে যাব আমাদের একটা মেয়ে ছিল। সব সম্পর্ক সেদিনই শেষ হয়ে যাবে যেদিন তুমি ওর সাথে নতুন সম্পর্কে বাধা পড়বে। এ কথা বলে বাবা ঘর থেকে বেরিয়ে গেল। তান্নাও বলল, রক্তের সম্পর্কের প্রতিদান, ছোট বোনকে ঘুম পাড়ানোর জন্য রাতের পর রাত জেগে কাঁধে নিয়ে হাঁটার প্রতিদান, অসুস্থ বোনের বিছানায় পাশে বসে কাঁধার প্রতিদান, বোনের আবদার পূরণ করার জন্য 3 রাত এক করে বাবাকে মাকে রাজি করানোর প্রতিদান, বোনের পরীক্ষার সময় অযথা জেগে থেকে বোনকে সঙ্গ দেওয়ার প্রতিদান। সব প্রতিদানগুলো এত সুন্দর করে পাবো
ভাবিনি কোনোদিন। থ্যাঙ্কস। এ কথা বলে ভাইয়া বের হয়ে গেল। ভাইয়ার চোখে পানি দেখে মা বলল, আগে যদি জানতাম তুই জন্মানোর পরেই তোর মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতাম। তারপর মাও ঘর থেকে বের হয়ে গেল। তিতির ফ্লোরে বসে পড়ে অঝোরধারায় কাঁদতে লাগলো। প্রত্যেকটা মানুষই সবকিছুর একটা নির্দিষ্ট স্টক নিয়ে পৃথিবীতে আসে। সেই স্টক শেষ হয়ে গেলে যেমন আর পাওয়া যাবে না, তেমনি শেষ না হলেও মৃত্যুর আগে যেভাবেই হোক শেষ হতে হবে।